আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। ভৌতিক কথা পরিবারের সকলকে স্বাগত। আজকে তোমরা এমন কিছু ঘটনা শুনতে চলেছ যে ঘটনাগুলো খুব স্কেয়ারি টাইপের, খুব ইউনিক ঘটনা। এর মধ্যে কলকাতার একটা বাড়িকে কেন্দ্র করেও ঘটনা আছে। যাই হোক, আশা করছি তোমাদের আজকের এই এপিসোডটাও দারুণ লাগতে চলেছে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েছো আমি জানি। চলো এবার আমরা শুরু করে দেই প্রথম ঘটনা। দাদা নমস্কার, আমার নাম নবারুণ, তুমি আমাকে চেনো। তোমার সাথে আমার আগেও কয়েকবার কথা হয়েছে। অনেক দিন ধরে তোমাকে বলছিলাম যে একটা ঘটনা পাঠাবো, কিন্তু সত্যি কথা বলতে আমি সময় করে উঠতে পারিনি, বা বলতে পারো একটা ল্যাথার্জিও আছে। ব্যাপারটা ঘটার অনেক দিন আগে থেকেই আমি সিদ্ধান্ত নিচ্ছিলাম যে কলকাতায় ভাড়া যাব, কারণ একটা নতুন চাকরির সুযোগ এসেছে আর নতুন শহরে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা, আর সেই সঙ্গে একটু স্বাধীনতা পাওয়ার লোভ। আমার এক পরিচিতের মাধ্যমে উত্তর কলকাতার একটা পুরনো বাড়িতে ঘর ভাড়া পাওয়া গেল। বাড়িটা বাইরে থেকে দেখলে খুব সাধারণ, লাল ইটের গায়ে পুরনো রং খসে পড়েছে, বারান্দার লোহার গ্রিলগুলোতে মরছে, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় অনেক দিন ধরেই মানুষজন এখানে বসবাস করছে। দেওয়ালে পুরনো একটা ক্যালেন্ডার, কাঠের আলমারি, একটা অদ্ভুত গন্ধ, যেন পুরনো কাপড় আর ধুলো মিশে আছে। বাড়ির মালিক ছিলেন এক বয়স্ক দম্পতি, কথা বলতেন কম, কিন্তু খুব ভদ্র। প্রথম দিনেই আমাকে একটা কথা বলেছিলেন, রাত 10টার পরে দরজা জানলা একটু ভালো করে বন্ধ রাখবেন, আর ছাদের দিকে যেন যাবেন না। আমি তখন বিষয়টাকে এত বা তেমন গুরুত্ব দেইনি, কারণ কলকাতার পুরনো বাড়িতে এমন সতর্কবাণী নতুন কিছু নয়। ভেবেছিলাম হয়তো চোর ডাকাতের ভয় অথবা কোনো ব্যক্তিগত কারণ, কিন্তু পরের কয়েকদিনই বুঝতে পারলাম ব্যাপারটা অতটা সহজ নয়। প্রথম দুদিন সব ঠিকঠাক চলছিল, অফিস থেকে ফিরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম। কিন্তু তৃতীয় রাতেই প্রথম ঘটনাটা ঘটে। রাত প্রায় 12টা নাগাদ হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। কারণটা ছিল একটা খুব হালকা টোকা, যেন কেউ দরজায় আঙ্গুল দিয়ে ঠুকছে। আমি প্রথমে ভাবলাম হয়তো পাশের ঘরের কেউ ভুল করে এসেছে, কিন্তু দরজা খুলে বাইরে তাকিয়ে দেখি করিডোর ফাঁকা, বাতাসও নেই, একেবারে স্তব্ধ। আমি আবার দরজা বন্ধ করে ঘরে ঢুকে পড়লাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো দরজা বন্ধ করার ঠিক পরেই আবার সেই টোকা, এবার একটু জোরে, যেন কেউ নিশ্চিত করছে আমি শুনছি কিনা। আমার বুকের ভেতরটা তখন ধকপক করছে, কিন্তু সাহস করে আবার দরজা খুললাম। এবারও কেউ নেই, শুধু করিডোরের শেষে একটা ম্লান বাল্ব জ্বলছে, আর তার আলোই দেওয়ালের ছায়া কাঁপছে। আমি আর বেশি ভাবিনি, দরজাটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু সেই রাতের পর থেকে প্রতিদিন কিছু না কিছু ঘটত। কখনো মাঝরাতে মনে হতো কেউ আমার ঘরের ভেতরে হাঁটছে, কখনো মনে হতো পায়ের শব্দ খুব হালকা কিন্তু স্পষ্ট, যেন কেউ খালি পায়ে মেঝের ওপর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। আমি লাইট জ্বালাতেই সব চুপ, আবার লাইট নিভালেই শুরু। একদিন তো স্পষ্ট শুনলাম আমার নাম ধরে কেউ ডাকছে, একটা নারী কণ্ঠ, খুব নিচু স্বরে, যেন খুব কাছ থেকে ফিসফিস করে বলছে, শুনছো? আমি বিছানা থেকে উঠে বসে পড়লাম, ঘরের চারিদিকে তাকালাম, কিন্তু কেউ নেই। জানালা বন্ধ, দরজা বন্ধ, তবুও সেই কণ্ঠটা আবার শোনা গেল, এবার একটু দূর থেকে, যেন করিডোর থেকে আসছে। পরদিন সকালে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম। উনি খুব শান্ত গলায় বললেন, পুরনো বাড়ি, অনেক সময় এরকম শব্দ হয়, এইসব নিয়ে অত ভাববেন না। কিন্তু ওনার চোখের ভেতরে একটা অদ্ভুত ভয় ছিল,
যা ওনার কথার সঙ্গে মিল ছিল না। এরপর থেকে আমি লক্ষ্য করতে লাগলাম বাড়ির বাকি ভাড়াটিয়ারাও খুব কম কথা বলে। সবাই যেন কিছু একটা এড়িয়ে চলেছে। বিশেষ করে রাতের পর কেউ ঘর থেকে বের হয় না। একদিন অফিস থেকে একটু দেরিতে ফিরছিলাম। তখন প্রায় 10:30 বাজে। বাড়ির গেট খুলে ভেতরে ঢুকেই দেখি সিঁড়ির ধাপে একটা মেয়ের ছায়া বসে আছে, মাথা নিচু করে, চুলগুলো সামনে ঝুলে আছে। আমি প্রথমে ভেবেছিলাম কোনো ভাড়াটে হবে, তাই বললাম, কে কে? কিন্তু কোনো উত্তর পেলাম না। আমি একটু কাছে যেতেই ছায়াটা যেন হঠাৎ মিলিয়ে গেল, যেন কেউ আলো নিভিয়ে দিল। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। তারপর ধীরে ধীরে ওপরে উঠে এলাম। সেই রাতে ঘুম আসেনি। পরের দিন থেকে আমার শরীরেও পরিবর্তন আসতে লাগলো। অকারণে জ্বর, মাথা ঘোরা, মাঝে মাঝে নিজের অজান্তেই আমি কিছু কথা বলতে থাকতাম, যেগুলো আমার নিজের ভাষা নয়। একদিন অফিসে বসে হঠাৎ আমার সহকর্মী বলল, তুমি কি কারো সঙ্গে ফোনে কথা বলছো? আমি অবাক হয়ে বললাম, না তো। কিন্তু সে বলল, আমি নাকি নিজের মনে ফিসফিস করে কথা বলছিলাম, যেন কারোর সঙ্গে তর্ক করছি। ধীরে ধীরে বিষয়টা ভয়ঙ্করের দিকে যেতে লাগলো। রাতে ঘুমোতে গেলেই মনে হতো কেউ আমার বুকের উপরে বসে আছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আর সেই নারী কণ্ঠটা আরো স্পষ্ট হয়ে উঠছিল। সে বলতো, তুমি এখানে কেন? এটা আমার জায়গা। একদিন সাহস করে আমি জিজ্ঞেস করলাম, কে কে তুমি? উত্তর দাও, কেন এভাবে আমাকে বিরক্ত করছো? উত্তরে শুধু একটা দীর্ঘশ্বাস শুনলাম। তারপর খুব নিচু স্বরে বলল, আমাকে কেউ বিশ্বাস করেনি। এই কথাটা শুনে আমার শরীর শিউরে উঠল। এরপর আমি বাড়িওয়ালার সঙ্গে আবার কথা বললাম। অনেক চাপ দেওয়ার পর উনি যা বললেন তা শুনে আমার মাথা ঘুরে গেল। এই বাড়িতে কয়েক বছর আগে এক মেয়ে ভাড়া থাকতো। সে নাকি হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। কিন্তু লোকমুখে শোনা যায় সে আত্মহত্যা করেনি। তাকে কেউ বিশ্বাস করেনি যখন সে বলেছিল কেউ তাকে অনুসরণ করছে, কেউ তার ঘরে ঢুকে পড়ে। শেষে সে এক রাতে ছাদের ধারে গিয়ে পড়ে যায়। কেউ জানে না সে নিজে পড়েছিল নাকি কেউ ঠেলা দিয়েছিল। তারপর থেকেই নাকি বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হয়। আমি তখন বুঝতে পারলাম যে কণ্ঠটা আমি শুনেছি সেটা সেই মেয়েটারই। আর সে হয়তো আমাকে নিজের জায়গা থেকে সরাতে চাইছে, কিংবা কিছু বলতে চাইছে। সে হয়তো আমার উপকার করতে চাইছে। কিন্তু তার পরের ঘটনাটা সবচেয়ে ভয়ঙ্কর। এক রাতে আমি ঘুম থেকে উঠে দেখি আমি ছাদের দরজার সামনে দাঁড়িয়ে আছি, অথচ আমি ঘুমোচ্ছিলাম। কিভাবে এখানে এলাম আমি জানি না। দরজাটা হাত খোলা, ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে, আর সেই কণ্ঠটা বলছে, এসো। আমি যেন নিজের ইচ্ছের বিরুদ্ধে এগোতে লাগলাম। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে কেউ আমাকে জোরে টেনে ধরে। আমি ঘুরে দেখি বাড়িওয়ালা। তিনি চিৎকার করে বললেন, ওখানে যেও না। আমি তখনই যেন জ্ঞান ফিরে পেলাম। সারা শরীর কাঁপছিল। এরপর আর এক মুহূর্তও এই বাড়িতে থাকার সাহস পাইনি। পরদিনই ঘর ছেড়ে চলে আসি। কিন্তু আজও মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে যায়। আজও সেই ঘটনার কথা আমার মনে পড়ে। এরপরে সত্যি কথা বলতে আমি কলকাতা গেলেও ভুল করেও কোনো রুমে একা শুই না বা একা যাই না। সবসময় আমি সঙ্গে করে একজনকে নিয়ে যাই। তো অমিতদা, এই ছিল ঘটনা। যদি মনে হয় ঘটনাটা পড়ে শোনানোর মতন, অবশ্যই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকব তোমার মুখে এই ঘটনাটা শোনার জন্য। আশা করছি এই ঘটনাটা তুমি পড়ে শোনাবে। ভালো থেকো। ঠিকই বলেছ, কলকাতার এমন অনেক বাড়ি আছে যেগুলো বলতে পারো ভৌতিক। কারণ আমার নিজের পরিচিত অনেকের সঙ্গে এমন ঘটনা ঘটেছে যেগুলো শুনলে তোমাদের পিলে অবধি চমকে উঠবে। আশা করছি কোনো এক সময় তোমাদের সেগুলো শোনাবো। কলকাতার মেজবাড়ি খুব সাবধানে করতে হয়, মানে থাকতে হয় মেজবাড়িতে। কিছু কিছু মেজবাড়ি আছে। যাই হোক, এই ছিল আমাদের প্রথম ঘটনা।
আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নাও। চলো এবার আমরা শুরু করে দেই পরের ঘটনা। নমস্কার দাদা, আমার নাম প্রকাশ। আজকে আমি তোমাকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা এমন একটা ঘটনা যেটা আমার নিজের বলতে গেলেও কেমন একটা অদ্ভুত ব্যাপার লাগে। কারণ ঘটনাটা যতটা ভয়ের তার থেকেও বেশি অদ্ভুত। আর সেই অদ্ভুতের ভেতরে এমন কিছু ছিল যেটা আজও আমার শরীরটাকে বলতে পারো কাঁপিয়ে দেয়। ঘটনাটা প্রায় 15 বছর আগের। তখন আমি নতুন চাকরিতে যোগ দিয়েছি। কাজের জন্য আমাকে একটা দূরের গ্রামে যেতে হয়েছিল। জায়গাটা খুব নিরিবিলি, চারপাশে কেবল ফাঁকা মাঠ আর কিছু পুরনো বাড়ি। সেখানেই আমার থাকার ব্যবস্থা করা হয়েছিল একটা ভাঙাচোরা দোতলা বাড়িতে। বাড়ির মালিক ছিলেন এক বৃদ্ধ মানুষ। উনি আমাকে বলেছিলেন রাতে খুব একটা বাইরে বেরোবেন না, আর যদি কিছু শুনতেও পান দরজা খুলবেন না। তখন আমি ভেবেছিলাম গ্রাম্য কুসংস্কার, এইসব আমি আবার বিশ্বাস করি না। তাই সেদিন রাতেও আমি খুব স্বাভাবিকভাবেই ঘুমোতে গিয়েছিলাম। কিন্তু মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। প্রথমে বুঝতে পারিনি কেন। তারপর খেয়াল করলাম আমার দরজার বাইরে কেউ যেন খুব আস্তে হাঁটছে, যেন খালি পায়ে। মাটিতে টুপটাপ শব্দ হচ্ছে। আমি ভাবলাম হয়তো বাড়ির মালিক, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝলাম ব্যাপারটা স্বাভাবিক নয়। কারণ সেই পায়ের শব্দটা বারবার একই জায়গায় ঘুরছে, যেন কেউ দরজার সামনে দাঁড়িয়ে থেকে ঘুরপাক খাচ্ছে। আমি বিছানায় উঠে বসে পড়লাম। বুকের ভেতরটা কেমন ধক ধক করছিল। তারপর হঠাৎ দরজায় খুব আস্তে করে ঠক ঠক শব্দ হলো। আমি চুপ করে রইলাম, কারণ বৃদ্ধ লোকটার কথা মনে পড়ে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই সেই ঠক ঠক শব্দটা একটু জোরে হতে লাগলো, যেন কেউ অধৈর্য হয়ে উঠেছে। আর তখনই একটা কণ্ঠস্বর শুনতে পেলাম, খুব মেয়েলি গলা, কিন্তু অদ্ভুতভাবে ফাঁপা। গলাটা এমন ছিল যেন দূর থেকে ভেসে আসছে, আবার একদম কানের কাছে। আমার শরীরটা না ঠান্ডা হয়ে গেল। আমি কিছু বললাম না, শুধু চুপ করে বসে রইলাম। কিন্তু গলাটা আবার শোনা গেল, এবার একটু করুণ সুরে। মনে হচ্ছে সে আর্তনাদ করছে। সেই কণ্ঠে এমন একটা যন্ত্রণা ছিল যেটা শুনে কারোরও মন গলে যেতে পারে। আমারও একবার মনে হলো দরজাটা খুলে দেখি, কিন্তু ঠিক তখনই মনে পড়ল বৃদ্ধ লোকটা কি বলেছিল। আমি দাঁতে দাঁত চেপে বসে রইলাম। প্রায় 10 মিনিট ধরে সেই কণ্ঠস্বর আর দরজায় ধাক্কা চলতে লাগলো। তারপর হঠাৎ সব থেমে গেল, একদম নিস্তব্ধতা নেমে এলো। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর ধীরে ধীরে শুয়ে পড়লাম। কিন্তু আর ঘুম এলো না। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো স্বপ্ন দেখেছি। কিন্তু দরজার নিচে কাদা মাখা পায়ের ছাপ দেখে আমার বুকটা কেঁপে উঠল। সেই ছাপগুলো মানুষের মতো হলেও অদ্ভুতভাবে লম্বা আর বাঁকা ছিল, যেন পা নয়, অন্য কিছু জিনিস। আমি তাড়াতাড়ি বাইরে বেরোলাম। বৃদ্ধ লোকটাকে সব বললাম। উনি চুপ করে শুনলেন, তারপর শুধু বললেন, আপনি বেঁচে গেছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? উনি বললেন, যদি দরজা খুলতেন আজ আপনি আর এখানে থাকতেন না। আমি হেসে উড়িয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ভেতরে ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল। সেদিন সারাটা দিন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলাম, কিন্তু রাতের কথা ভাবলেই শরীরটা শিউরে উঠছিল। রাতে আবার একই বাড়িতে ফিরতে হলো। আমি ঠিক করেছিলাম আজ যাই হোক না দরজা খুলব না। কিন্তু সেদিন রাতটা আগের রাতের থেকেও ভয়ঙ্কর ছিল। কারণ মাঝরাতে ঘুম ভাঙার পর দেখলাম দরজার বাইরে নয়,
আমার ঘরের ভেতরে কেউ হাঁটছে। আমি চোখ খুলতেই দেখলাম ঘরের কোণে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। প্রথমে বুঝতে পারিনি সেটা কি, কিন্তু ধীরে ধীরে সেটা নড়তে শুরু করলো। আর আমি বুঝলাম সেটা একটা মানুষ নয়, বরং মানুষের মতন কিছু, যার হাত পা অস্বাভাবিকভাবে লম্বা আর মাথার একটু কাত হয়ে আছে, যেন ভেঙে গেছে। আমার গলা শুকিয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। সেই ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো, আর তখনই আমি আবার সেই মেলি গলাটা শুনতে পেলাম, কিন্তু এবার সেটা আমার মাথার ভেতর থেকে আসছে। আমার শরীর জমে গেল। আমি নড়তে পারছিলাম না, শুধু চোখের সামনে দেখতে পাচ্ছিলাম সেই জিনিসটা আমার বিছানার পাশে এসে দাঁড়ালো। তারপর খুব ধীরে ধীরে তার মুখটা নিচু করে আমার দিকে ঝুঁকলো। আমি তার মুখটা স্পষ্ট দেখতে পেলাম না, কিন্তু তার চোখ দুটো যেন অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছিল, আর তার ঠোঁটের কোণে একটা বিকৃত হাসি। তারপর সে ফিসফিস করে বলল, আজ তোমাকে নিয়ে যাব। ঠিক তখনই হঠাৎ বাইরে থেকে দরজায় জোরে ধাক্কা পড়ল, আর বৃদ্ধ লোকটার গলা শোনা গেল, দরজা খোলো। সেই শব্দটা যেন আমাকে আবার বাস্তবে ফিরিয়ে আনলো। আমি চোখ বন্ধ করে ফেললাম, আর কিছুক্ষণ পর আবার চোখ খুলে দেখি ঘরে কেউ নেই, সব আগের মতন। আমি কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকিয়ে রইলাম। ভোর হওয়া পর্যন্ত আর চোখ বন্ধ করিনি। সকালে বৃদ্ধ লোকটা এসে আমাকে বললেন, এখানে আগে একটা মেয়ে থাকতো, ওকে এক রাতে কেউ ডাকতে এসেছিল, ও দরজা খুলেছিল, তারপর থেকে আর মানুষ নেই। আমি জিজ্ঞাসা করলাম, মানে? উনি বললেন, ওর শরীরটা পাওয়া গিয়েছিল, কিন্তু ওর চোখ দুটো তখনও খোলা ছিল, আর মুখে এমন একটা হাসি যেটা মানুষের মতন না। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, সত্যি বলছি। সেদিনই সেই জায়গা ছেড়ে চলে এসেছিলাম। তারপরে আমার সঙ্গে আর সত্যি বলতে এমন কিছু ঘটেনি, কিন্তু এই ঘটনাটা আমাকে একদম ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। জানি না এই ঘটনাটা আমাদের ভৌতিক কথা পরিবারের কেমন লাগবে, কিন্তু আমি এটুকু বলতে পারি, ঘটনাটা একদম সত্যি। এর মধ্যে কোনো রকম কিছু বানিয়ে লেখা নেই, কোনো কিছু অতিরঞ্জিত করা নেই, একদম অ্যাজ ইট ইজ লিখেছি। যাই হোক, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শুনিও। ভালো থেকো, সুস্থ থেকো। কি ভয়ঙ্কর ঘটনা, বুঝতে পারছো? এমন ঘটনা শুনলে সত্যি ভয় লাগে যে এরকমও যদি কারোর সঙ্গে ঘটে তাহলে সেটা কি হতে পারে। যাই হোক, এই ছিল ঘটনা। তোমাদের ভালো লেগেছে হয়তো। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা আর কেমন ঘটনা শুনতে পছন্দ করো, বা তেমন টাইপের ঘটনা আমার কাছে আছে কিনা সেগুলো আমি অবশ্যই মাথায় রাখবো। তাই তোমরা কমেন্ট করে দাও তোমরা কেমন টাইপের ঘটনা পছন্দ করছো। তো আর কথা বাড়াবো না, তবে পরের ঘটনায় যাওয়ার আগে একটা কথা বলতে চাই। ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবে নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। অমিতদা, প্রথমেই বলে নিতে চাই আমি একটা গ্রামের ছেলে বলতে পারো। ঘটনাটা আমার গ্রামকেই কেন্দ্র করে, বা বলতে পারো এই গ্রামেই ঘটেছিল। ঘটনাটা একদমই স্বাভাবিক না, কারণ আমি যা দেখেছি বা আমি যা জানি বা আমার সঙ্গে যা ঘটেছিল তা একদম বাস্তব এবং একদম অস্বাভাবিক। কারণ সেই কারণেই আজ এতদিন পরেও রাতে একা আমি যখন ঘুমোতে যাই আমার বুকের ভেতরটা হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়। সেই রাতটা ছিল বর্ষার শেষ দিন, চারিদিকে আকাশ মেঘলা ছিল, আর সন্ধ্যার পর থেকে হালকা বৃষ্টি পড়ছিল। আমি তখন গ্রামেই ছিলাম। আমাদের বাড়িটা একটু আলাদা, চারপাশে খালি জমি আর একটু দূরে একটা পুরনো বট গাছ। গ্রামে লোকজন সাধারণত সন্ধ্যের পর ওই দিকটায় যায় না, কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। তাই সেদিনও রাত 10:30টার দিকে আমি মোবাইলে কথা বলতে বলতে বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছিলাম। বৃষ্টিটা তখনও পড়ছিল, মাটির গন্ধটা বেশ ভালো লাগছিল। হঠাৎ করে ফোনটা কেটে গেল আর নেটওয়ার্ক চলে গেল। আমি বিরক্ত হয়ে চারিদিকে তাকালাম। ঠিক তখনই আমার চোখে পড়ল
বট গাছটার নিচে একটা মানুষ দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো হয়তো গ্রামের কেউ, কিন্তু একটু অদ্ভুত লাগলো, কারণ লোকটা একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, নড়াচড়া করছে না। আর তার গায়ে ভেজা কাপড়গুলো কেমন যেন শরীরের সাথে লেগে আছে। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, কে কে ওখানে? কে আছো? কোনো উত্তর এলো না, শুধুই হাওয়ার শব্দ আর বৃষ্টির টুপটাপ আওয়াজ। আমি আবার ডাকলাম, কেউ কি আছো? কে? আরে কেউ আছো কি? এবারও কোনো সাড়া নেই। কিন্তু ঠিক তখনই লোকটার মাথাটা ধীরে ধীরে আমার দিকে ঘুরল। আর আমি যেটা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। তার চোখ দুটো একদম ফাঁকা, যেন ভেতরে কিছুই নেই। আর মুখটা অদ্ভুতভাবে কুঁচকে আছে, যেন কেউ প্রচণ্ড যন্ত্রণায় আছে, কিন্তু শব্দ করতে পারছে না। আমার শরীরটা হঠাৎ করে কেমন ঠান্ডা হয়ে গেল। আমি পিছিয়ে আসতে যাচ্ছিলাম, তখনই সে হঠাৎ করে এক পা এগিয়ে এলো। আর ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো আমার পা যেন মাটিতে আটকে গেছে। আমি নড়তে পারছিলাম না, গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, শুধু বুকের ভেতর ধরপড়ানি বাড়ছে। লোকটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। তার পায়ের শব্দ ছিল না, শুধু ভেজা মাটিতে চাপ পড়ার একটা অদ্ভুত শব্দ হচ্ছিল। সে যত কাছে আসছিল তত আমার মাথার ভেতর একটা চাপা আওয়াজ শুরু হচ্ছিল, যেন কেউ খুব আস্তে আস্তে আমার কানে কিছু একটা বলছে, কিন্তু আমি বুঝতে পারছি না। হঠাৎ করে সে একদম আমার সামনে এসে দাঁড়ালো, আর তার মুখটা আমার মুখের কাছে নিয়ে এলো। আমি তার নিঃশ্বাসের গন্ধ পেলাম, একটা পচা বিশ্রী গন্ধ, ভেজা পুরনো কিছু একটা গন্ধ। ভেজা পুরনো কিছুর একটা যেমন গন্ধ হয়, ঠিক তেমন। তারপর সে হঠাৎ করে আমার কানের কাছে খুব আস্তে বলল, আমাকে দেখছিস? সে আওয়াজটা মানুষের মতন ছিল না, যেন অনেকগুলো ভাঙা আওয়াজ একসাথে মিশে গেছে। আমি তখন পুরোপুরি জমে গেছি, চোখ বন্ধ করতে পারছি না, শরীর নড়ছে না। আর ঠিক তখনই আমি অনুভব করলাম আমার মাথার ভেতরে কিছু একটা ঢুকে পড়েছে, যেন আমার চিন্তা, আমার স্মৃতি সব কিছু কেউ ঘাঁটছে। আমি চেষ্টা করছিলাম চিৎকার করতে, কিন্তু পারছিলাম না। হঠাৎ করে আমার সামনে সব অন্ধকার হয়ে গেল। এরপর কি হয়েছিল আমি ঠিক মনে করতে পারি না, শুধু টুকরো টুকরো কিছু ছবি মনে আছে। আমি দৌড়চ্ছি, আবার হঠাৎ থেমে যাচ্ছি। কেউ আমাকে ডেকেছে, আমি পেছনে তাকাচ্ছি, কিন্তু কেউ নেই। আবার মনে হচ্ছিল আমি একা নই, কেউ আমার সঙ্গে হাঁটছে। আমার মাথার ভেতরে একটা কণ্ঠস্বর বারবার বলছিল, ওদের বলিস না, কেউ বিশ্বাস করবে না। যখন আমার জ্ঞান পুরোপুরি ফিরল, তখন আমি আমাদের বাড়ির ভেতরে মাটিতে শুয়েছিলাম। চারপাশে সবাই দাঁড়িয়ে, মা কাঁদছে, বাবা আমার মুখে জল ছিটাচ্ছে। আমি উঠে বসতে গিয়ে বুঝলাম আমার শরীরটা একদম শক্ত হয়ে আছে, যেন অনেকক্ষণ ধরে আমি কিছু একটা শক্ত করে ধরেছিলাম। সবাই আমাকে জিজ্ঞেস করছিল কি হয়েছে, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। শুধু মাথাটা ব্যথা করছিল, আর কানে সেই একই ফিস ফিস আওয়াজটা ঘুরছিল। সেদিনের পর থেকে আমি বদলে গিয়েছিলাম। প্রথম দুদিনে আমি একদম চুপচাপ ছিলাম, কারোর সঙ্গে কথা বলতাম না। রাতে ঘুমোতে গেলেই মনে হতো কেউ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। একদিন মাঝরাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখলাম দরজার পাশে কেউ একটা দাঁড়িয়ে আছে। আমি চোখ বন্ধ করে আবার খুললাম, কিন্তু সেই অবয়বটা তখনও ছিল। ধীরে ধীরে সেটা আমার দিকে এগিয়ে আসছিল। আমি চিৎকার করতে গিয়ে দেখলাম গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আর ঠিক তখনই সেই একই কণ্ঠস্বর আমার মাথার ভেতরে যেন ঢুকিয়ে দিল, আমি তোকে ছাড়ব না। এরপর থেকে আমার আচরণ আরও অদ্ভুত হয়ে যেতে লাগলো। মাঝে মাঝে আমি নিজের অজান্তেই বাইরে চলে যেতাম, বিশেষ করে রাতের দিকে। একদিন বাবা আমাকে ধরলেন। আমি তখন বাড়ির বাইরে দাঁড়িয়ে একদম ফাঁকা চোখে তাকিয়ে আছি। তিনি বললেন আমি নাকি নিজের সঙ্গে কথা বলছিলাম, আর আমার গলার আওয়াজটাও নাকি একদম আমার মতন ছিল না, যেন অন্য কেউ আমার গলা ব্যবহার করছে। সেই ঘটনার পর আমাদের বাড়িতে একজন ওঝা ডাকা হয়। আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু তখন আমার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না।
রোজা আসার পর সে আমাকে এক দৃষ্টিতে কিছুক্ষণ দেখে রইল, তারপর বলল, এটা সাধারণ কিছু না। সে কিছু মন্ত্র পড়তে শুরু করলো, আর ঠিক তখনই আমার শরীরটা হঠাৎ করে কাঁপতে লাগলো। আমি অনুভব করলাম আমার ভেতরে কিছু একটা যেন প্রতিবাদ করছে। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু সেই চিৎকারটা আমার নিজের ছিল না। সেটা অনেক ভারী, কর্কশ একটা আওয়াজ ছিল। আমার চোখ দিয়ে জল ঝরছিল, কিন্তু আমি থামাতে পারছিলাম না। ওঝা বারবার বলছিল, ছেড়ে দে, এই শরীরটা তোর না, তুই ওকে ছেড়ে দে। আর তখনই আমার মাথার ভেতরে যেন সেই কণ্ঠস্বর চিৎকার করে উঠল, এটা এখন আমার। এরপর কি হয়েছিল আমি পুরোটা মনে করতে পারি না, শুধু মনে আছে হঠাৎ করেই সব কিছু থেমে গিয়েছিল। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরল তখন আমি খুব দুর্বল ছিলাম, কিন্তু সেই ফিস ফিস আওয়াজটা আর ছিল না। সবাই বলল আমি এখন ঠিক আছি, কিন্তু আমি জানি পুরোপুরি ঠিক আমি আর কোনো দিনই হইনি। কারণ মাঝে মাঝে এখনও রাতে ঘুম ভেঙে গেলে আমার মনে হয় কেউ খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভুল করেও যেন কারোর সঙ্গে আর এমন ঘটনা না ঘটে, কারণ এমন ঘটনা যার সঙ্গে ঘটে সেই একমাত্র বোঝে বা জানে যে তার কেমন লাগে। তো এই ছিল ঘটনা অমিতদা। যদি তোমার মনে হয় ঘটনাটা পড়ে শোনাবে, অবশ্যই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকবো এই ঘটনাটা শোনার জন্য। ভালো থেকো অমিতদা, পরিবারের সবাইকে ভালো রেখো। গুড নাইট। তো বন্ধুরা, এই ছিল আমাদের জমজমাট ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে শিল্পা চ্যাটার্জি, সেকেন্ড কমেন্ট করেছে রিকা, থার্ড কমেন্ট করেছে মুসলিমা খাতুন। তিনজনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে মানিক হাজরা, সুতৃষ্ণা রয়, অঞ্জলি মণ্ডল, আরমান খান, নিবেদিতা হালদার, পাপড়ি দোলা, এসকে আরাফুল হোসেন, অন্তিম স্যাড মোমেন্ট, ডিজে ব্লগার অনিশ, সুস্মিতা শিকারী, তন্ময়, রুমা মান্না, আরমান খান, অজয় লিখেছে একবার আমার নামটা বলো, হ্যালো অজয়। তারপরে কমেন্ট করেছে বেবি, লিখেছে আমার নামটা নিও, হ্যালো বেবি। তারপরে কমেন্ট করেছে সৌভিক মণ্ডল, লিখেছে দাদা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নাও, দেখো ও লিঙ্ক আছে, ক্লিক করো লিঙ্কে। তারপরে কমেন্ট করেছে রাজেশ মল্লিক, সোমা দাস, রূপা মজিল্লিয়া, বিশ্বজিৎ দাস, রোহিত বেসরা, আকাশ দণ্ডপাঠ, লিখেছে আমার নামটা বলো, আমার ছেলের নাম সুদীপ দণ্ডপাঠ, হ্যালো সুদীপ। তারপরে কমেন্ট করেছে সঙ্গীতা মজুমদার, আরমান খান, সুব্রত দাস, লিখেছে আমার নাম সুব্রত, আমি হুগলি জেলার পান্ডুয়া মহানাথ থেকে, একদম। তারপরে কমেন্ট করেছে আশিক শেখ, লিখেছে হাই অমিতদা, কেমন আছো? তোমার ঘটনাগুলো শুনতে সত্যি খুব দারুণ লাগে। আমার ভাই তোমার অনেক বড় ফ্যান, ওর নামটা একবার নিও, ওর নাম মঞ্জুর। তারপরে কমেন্ট করেছে কবিতা সরকার, ডলি দাস, পারমিতা ধারা, লিখেছে হাই দাদা আমার নামটা একবার হ্যালো করে বলো, আমার নাম পারমিতা, হ্যালো পারমিতা। তারপরে কমেন্ট করেছে আরিয়ান, লিখেছে আমার নাম আরিয়ান, একবার বলো, হ্যালো আরিয়ান। তারপরে আরও কমেন্ট করেছে শিহাব শাফির উদ্দিন, অসীম দাস, গীতা গোস্বামী, সমীর সরকার, লিখেছে হাই অমিতদা, তোমার ঘটনার বড় ফ্যান হয়ে গেছি, সপ্তাহে 3টে ঘটনা হলে ভালো হয়, আমার শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, তাও তোমার ঘটনা শুনছি, থ্যাংক ইউ, তবে শরীরটা কিন্তু আগে। তারপরে কমেন্ট করেছে মিঠু দত্ত, জবা দেবী, জয়দীপ কবিরাজ, বিকাশ মুর্মু, সৌভিক মণ্ডল, মলি পাল, সাগর সাহা, অমিতা ঠাকুর, লিখেছে চলে এসেছি দারুণ ঘটনাগুলো শুনতে, জানি দারুণ হবে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে মলয় চক্রবর্তী, বিজয়, লিখেছে অমিতদা আবার চলে এলাম, ভৌতিক কথা পরিবারের ঘটনাগুলো খুব ভালো লাগলো, আজকে একটু লেট করে ফেলেছি, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে বনি বিশ্বাস, বিকি বাগচি, সাথী, তামিম, লিখেছে আপনার ঘটনা শোনার মধ্যে একটা আলাদাই ফিল আছে অমিতদা, প্লিজ চেষ্টা করবেন লং ঘটনা দেওয়ার, একদম। তারপরে কমেন্ট করেছে বরুণ মণ্ডল, পম্পা মহন্ত, লিখেছে ভাই অমিত অপেক্ষা করছি, আমি প্রথম কমেন্ট করলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে রিয়া বৃষ্টি, লিখেছে দাদা ভাই কেমন আছো, সব কটা ঘটনাই সুন্দর ছিল, বিশেষ করে তোমার ভয়েসে ঘটনাগুলো বেশি ভালো লাগে, থ্যাংক ইউ।
তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে। তাদের মধ্যে অনেকেরই নাম আমি নিতে পারছি না। তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো যাতে আমি তোমাদের নামগুলো নিতে পারি। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।